Assalamu alaikum. Welcome everybody to the session. So today we are going to start the class, and the chapter we will be discussing today is the chapter 4. And name of the chapter is the time value of money. The time value of money. So in this chapter we will know about the concept of time value of money and why the money has time value, what are the causes, and how to calculate the present value of money and future value. What is the process of calculating value of money? তো এই চ্যাপ্টারে আমরা এই বিষয়গুলি আলাপ করব, জানবো টাইম ভ্যালু অফ মানির কনসেপ্টটি। এর আগেও হয়তো আমাদের কিছু প্রিলিমিনারি আইডিয়া আছে, প্রিন্সিপালস অফ ফাইন্যান্সের মধ্যে টাইম ভ্যালু অফ মানি এই বিষয়টি আলাপ করেছিলাম। তো উই গট সাম প্রাইমারি আইডিয়া অ্যাবাউট টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি এটি যেহেতু একটি প্রিন্সিপাল অফ ফাইন্যান্স, এটি বোঝা এবং জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপরে বেস করে ফাইন্যান্সের অন্যান্য কনসেপ্ট, অন্যান্য অনেক চ্যাপ্টার, অন্যান্য অনেক বিষয় এর সাথে জড়িত। এটি যত ভালো করে বুঝবো আমরা, ফাইন্যান্সের ক্যালকুলেশন বা অন্যান্য বিষয়গুলি বোঝা সহজ হবে। তো আমরা টাইম ভ্যালু অফ মানি যদি সহজ করে বলতে চাই, যে প্রথমেই আমরা একটা এক্সাম্পল দিব, যে আপনি হয়তো ব্যাংকে একটি ডিপিএস করলেন। তো সেক্ষেত্রে 5 বছরের ডিপিএস, এবং আপনি প্রতি মাসে মাসে সার্টেন অ্যামাউন্ট ইনস্টলমেন্ট হিসেবে পে করছেন, এবং আফটার 5 ইয়ার্স ব্যাংক আপনাকে একটি অ্যামাউন্ট দিচ্ছে। তো এখানে যত টাকা আপনার জমা হলো তার চেয়ে অবশ্যই ব্যাংক আপনাকে বেশি দিবে। এই যে বেশি দিচ্ছে, কেন বেশি দিচ্ছে? বিকজ ইউ আর ইনভেস্টিং, you are taking some risk, you are giving your money ব্যাংকে for ইনভেস্ট business ছিল তার purpose. এগেইনস্টে ব্যাংক, আপনি ব্যাংকে টাকা দিচ্ছেন, ব্যাংক এই টাকা দিয়ে আবার বিজনেস করছে, এবং এই বিজনেস করে ব্যাংক প্রফিট আর্ন করছে, এবং সেখান থেকে আপনাকে কিছু অ্যামাউন্ট দিচ্ছে। এটা হলো একটি এক্সাম্পল। অ্যানাদার এক্সাম্পল হলো, আমরা আজকে মার্কেটে গিয়ে যদি আমরা 1000 টাকার যে গুডস এন্ড সার্ভিসেস কিনতে পারি, 1 বছর পরে যদি আমরা 1000 টাকা দিয়ে এই গুডস গুলি কিনতে চাই, সেক্ষেত্রে হয়তো দেখবো যে এই গুডস গুলি 1000 টাকায় আমরা পাচ্ছি না, আরো 200 টাকা 500 টাকা বেশি লাগছে, 50 টাকা বেশি লাগছে, 100 টাকা বেশি লাগছে, যেটাকে আমরা বলছি প্রাইস হাইক বা জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া। তো এই যে বিষয়গুলি আমরা আমাদের আশেপাশে দেখছি, তো এই আজকের টাকা এবং আগামীকালের টাকা এর ভ্যালুর একটি পরিবর্তন। এটি কেন হচ্ছে? বিভিন্ন কারণে। আজকে টাকার যে ভ্যালু, টাকার ভ্যালু বলতে পারচেজিং পাওয়ার অফ মানি, টাকা দিয়ে যা কেনা যায়, এই যে পারচেজিং পাওয়ার বা ক্রয় ক্ষমতা, আজকে যতটুকু রয়েছে, আফটার 1 ইয়ার the purchasing power of money will not be same, এটি সমান থাকবে না। তার মানে মানির পারচেজিং পাওয়ার ডে বাই ডে কমে যাচ্ছে, টাকার ক্রয় ক্ষমতা ডে বাই ডে কমে যাচ্ছে। অন্য কথা বললে টাকার ভ্যালু কমে যাচ্ছে। আজকের 100 টাকা 1 বছর পরের 100 টাকা সমান নয়। কেন সমান নয়? বিকজ মানি ইজ লুজিং ইটস পারচেজিং পাওয়ার। এই কনসেপ্টটা কি বলা হয়? টাইম ভ্যালু অফ মানি। এখন এই টাইম ভ্যালু অফ মানি কেন হয়, এটি একটি বড় প্রশ্ন। যে আজকের 100 টাকা তো 1 বছর পরে, 10 বছর পরে 100 টাকাই থাকার কথা, কিন্তু সেটি থাকে না কেন? পেপার কারেন্সি হিসেবে টাকার নোটটা হতো আমরা 100 টাকাই দেখি, কিন্তু আমরা উই টকিং অ্যাবাউট দ্য ভ্যালু। তার মানে 100 টাকা দিয়ে আমরা যা কিনতে পারি, এটি হলো এর ভ্যালু। 1 বছর পরে এই নোট দিয়ে যা কিনতে পারবো, ওই সময়ের ভ্যালু। তাহলে এখন যা কিনতে পারি, 1 বছর পরে তা কিনতে পারি না, বেশি টাকা দরকার হচ্ছে, তার মানে ভ্যালু কমে গেল।
এই যে ভ্যালু কমে যাওয়ার বিষয়টি, এটি হলো টাইম ভ্যালু অফ মানি। দ্যাট মিনস দ্য ভ্যালু অফ মানি চেঞ্জেস ওভার টাইম। যত সময় যাচ্ছে সাথে সাথে টাকার ভ্যালু কমে যাচ্ছে। আচ্ছা, আমরা যদি ওই যে সেই শায়েস্তা খাঁর আমলের কথা বলি, তখন আমরা গল্প শুনেছি না যে 1 টাকায় কত মণ ধান পাওয়া যেত, কয়টা গরু পাওয়া যেত, শুনেছেন না এইসব গল্প? জি স্যার। আচ্ছা, তাহলে ওই সময় তো 1 টাকা দিয়ে এটা পাওয়া যেত, এখন পাওয়া যায় না কেন? এটা একটি প্রশ্ন। এর কারণটা কি? তারপরে টাইম ভ্যালু অফ মানি, টাইম ভ্যালু অফ সময়ের সাথে সাথে স্যার মানি চেঞ্জ হয়ে গেছে। সেটি তো আমরা না হয় দেখিনি, আমরা যেগুলি দেখেছি, আপনি মনে করেন 2000 সালের আগের কথা চিন্তা করেন, এখানে তো অনেকেই 2000 সালের আগে স্টুডেন্ট ছিলেন, তো ওই সময়ের কথা চিন্তা করুন। 1990 সালের পরে মনে করেন 94, 95, ওই সময় 1 কেজি গরুর মাংস কত ছিল? 60 টাকা, তাই না? 40 টাকা, 50 টাকা, 60 টাকা এরকমের ছিল। সেটি আজকে কত? আজকে 600 টাকা। তার মানে 2000 সালে বা 2001 সালে ওই সময় বোধহয় গভর্নমেন্ট বলছিল যে ঢাকা মেট্রোপলিটন সিটিতে 100 টাকা গরুর মাংস হবে, এর বেশি বিক্রি করা যাবে না। তার মানে 100 টাকা ধার্য করা হয়েছে। তো সেই 100 টাকা 2000 সালের, সেটি আজকে 21 সালে এসে, মানে 20 বছর পরে এসে এটা 600 টাকা হয়ে গেল। তার মানে কত গুণ বেড়েছে? 6 গুণ। তাহলে বা আরো আগে থেকে চিন্তা করলে তো আরো বেড়েছে। এটি কেন হচ্ছে? এই যে প্রাইস হাইক, এই যে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া, এটাই হলো মানে মানির ক্রয় ক্ষমতা কমে যাওয়া। জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কথার মানি হলো অপোজিটলি বললে যে ক্রয় ক্ষমতা কমে যায়। আপনি 2000 সালে আগে 90 সালে 1 মণ ধানের দাম কত ছিল? 1 কেজি চালের দাম কত ছিল? আর আজকে 1 কেজি চালের দাম কত? মানে সবগুলি প্রোডাক্ট, এরকমের সবগুলি প্রোডাক্টের মানে দামের যে চেঞ্জ, এটাকে যখন আমরা অ্যাভারেজ করি বলতে মানে যত প্রোডাক্ট, যত সার্ভিস, সবগুলির মূল্যের পরিবর্তন, এই চেঞ্জটাকে যদি আমরা অ্যাভারেজ করি, তাহলে যেটি পাওয়া যায় সেটি হলো ইনফ্লেশন। এই পার্সেন্টেজকে বলে ইনফ্লেশন। তার মানে দিস ইজ দ্য অ্যাভারেজ প্রাইস চেঞ্জ অফ দ্য প্রোডাক্টস আর গুডস এন্ড সার্ভিসেস। সবগুলির কোনোটি হয়তো বেশি বেড়েছে, কোনোটি কম বেড়েছে, কোনোটি এরকম হতে পারে কমেছে, এরকম দুই একটা এক্সাম্পল থাকতে পারে। তার মানে এইগুলিকে সবগুলি অ্যাভারেজ করলে যত পার্সেন্টেজ চেঞ্জ হচ্ছে সেটি হলো ইনফ্লেশন। তো এখন এই ইনফ্লেশন কেন হচ্ছে সেটি তো ইকোনমিক্সের কোর্স যারা করবেন এখানে ডিটেইলস জানবেন। এখানে জাস্ট আমরা এতটুকু আইডিয়া দিচ্ছি। ইনফ্লেশন বিকজ ইট ইজ দ্য পার্ট অফ ক্যাপিটালিস্টিক ইকোনমিক সিস্টেম অ্যান্ড ইটস কারেন্সি সিস্টেম। এখানে এই সিস্টেমের যে কারেন্সি, এই কারেন্সি স্ট্যান্ডার্ড হলো, আমরা এখন টাকা ইউজ করি, টাকার এগেইনস্টে এর যে স্ট্যান্ডার্ড সেটি কি? রিজার্ভ কি আছে গভর্নমেন্টের কাছে টাকার এগেইনস্টে? বাংলাদেশ ব্যাংকে কি থাকে? গোল্ড। রিজার্ভ বারে কমে শুনি না আমরা? কি বারে কমে? ডলারের। ডলার। জি জি, ডলার। টাকা ইজ বেসড অন ডলার। ডলার ইজ দ্য রিজার্ভ কারেন্সি। মানে এখন টাকার যে ভ্যালু, টাকার উপরে লেখা থাকবে যে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকবে। দেখেছেন? জি স্যার। এই কথার মানে কি? এটা চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবেন। জি, এটার মানে কি? এটার মানে হচ্ছে স্যার, এই টাকা যখন যে কিছু দ্রব্য ক্রয় করবে, সে ওই দ্রব্যের বিনিময়ে যাকে এটা প্রদান করবে সেটাই ওটার ওনার হয়ে যাবে। আমি এটাই বুঝি স্যার। সেটা তো আপনি বুঝছেন, কিন্তু দিস ইজ নট দ্য মিনিং। এটার মানে এটা না। আচ্ছা, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। এখন প্রশ্ন হলো কি দিতে বাধ্য থাকিবে? এটি একটি প্রশ্ন না?
জি। চাহিবা মাত্র, কে চাইবে? ইহার বাহক, মানে এর ইয়ার বাহক বাহক। বলতে যার হাতে টাকাটা থাকে, সে যদি আচ্ছা। চায় তাহলে আপনি দিতে বাধ্য থাকিবেন। এখন কি চাবেন আর কি দিবেন, যেটা হলো জি কোশ্চেন। জি জি স্যার। এখন আমার কাছে মনে করেন যে আপনার কাছে একটা নোট আছে, 1000 টাকার নোট। এখন ওই কথা অনুযায়ী আপনি এখন চাইবেন এবং আপনাকে দিবেন। এখন প্রশ্ন হলো কি চাইবেন? চাইবেন হলো এর ভ্যালু, এর মূল্য। কারণ এটা তো একটা কাগজ, এটি আপনি ছিঁড়ে ফেলেন, পুড়িয়ে ফেলেন, এর কোনো ভ্যালু আছে? এর কোনো ভ্যালু নাই, ইটস এ পেপার। এটা তো একটা পেপার, এটা প্রিন্ট করতে খরচ কত? 20 টাকাই না হয় খরচ, তার মানে এর ভ্যালু তো এর বেশি আর না। এখন এই পেপারের কোনো ইটসেলফ এর কোনো ভ্যালু নাই, তাহলে এটা 1000 টাকার মূল্যে তো আমি জিনিসপত্র কিনতে পারি। কেন পারি? বিকজ ইট ইজ রেকগনাইজড বাই দ্য গভর্নমেন্ট, বাংলাদেশ ব্যাংক। তারা এটাকে স্বীকৃতি দিয়েছে, এর ভ্যালু আছে, এই কারণে আমি কিনতে পারি। এখন প্রশ্ন হলো, আমি যদি রিয়েল ভ্যালুটা চাই, যে কাগজ আমি নিব না, আমার ভ্যালু দাও, সেই ভ্যালু যদি আপনি চান, আপনাকে দিতে বাধ্য থাকিবে। কে দিতে বাধ্য থাকিবে? ইট ইজ দ্য গভর্নমেন্ট, যে এই পেপারটা ইস্যু করেছে। তার মানে দ্যাট মিনস ইট ইজ দ্য বাংলাদেশ ব্যাংক। আপনি বাংলাদেশ ব্যাংকের কাছে যান, গিয়ে বলেন এই পেপার আমি নিব না, আমার ভ্যালু দাও, তাহলে সে দিতে বাধ্য থাকিবে। কি দিবে এবার বলেন? এর ভ্যালু। তার ভ্যালু মানে দেবে। টাকার এগেনস্টে কি আছে ওর কাছে? ডলার। ডলার আছে। 1000 টাকায় যেই ডলার পান আপনি, সেটা আপনাকে দিতে বাধ্য থাকবে। ওকে। এখন প্রশ্ন হলো, ডলার কি? ডলার তো আরেকটা কাগজ, ডলার তো আরেকটি পেপার। তাহলে তো ওইটা নিয়ে তো খুব একটা লাভ নাই, ওটাও ছিঁড়ে ফেললে ওর কোনো ভ্যালু নাই। এখন প্রশ্ন হলো যে এক সময় ছিল এই পেপার কারেন্সির এগেনস্টে মেটাল স্ট্যান্ডার্ড, মানে স্বর্ণ রৌপ্য, যেগুলি থাকতো, গভর্নমেন্টের কাছে থাকতো, সেটি এখন নাই। মানে মূল কথা হলো যে এই গোল্ড আর মেটাল এটা ক্যারি করা ডিফিকাল্ট, এ কারণে এর এগেনস্টে পেপার ইস্যু করা হয়েছে। এখানে আপনি যদি ভ্যালু চান, তাহলে আপনাকে গোল্ড দিতে বাধ্য থাকবে, মেটাল দিতে বাধ্য থাকবে, এটা হলো মূল কথা। কিন্তু এখন সেই গোল্ডটি ওখান থেকে সরিয়ে ফেলা হয়েছে, ওটি নাই, এখন আছে ডলার। এখন আপনাকে তাহলে কি দিবে? ডলার দিবে। ডলার নিয়ে আপনি কার কাছে যাবেন? ইউএসএ যাবেন। ইউএস এর গভর্নমেন্টের কাছে বলবেন যে এই তোমার পেপার নাও, ডলার নাও, আমি তো এই ডলার নিব না, আমার আমার ভ্যালু দাও, আমি কাগজ নিব না। তখন সে আপনাকে কি দিবে? গোল্ড দিবে। সে আপনাকে গোল্ড দিবে, কিন্তু তার কাছেও গোল্ড নাই। সমস্যাটা হলো এখানে, তার কাছেও গোল্ড পুরোটা নাই, আছে 20%, 30% এরকম আছে, বাকিটা সে দিতে পারবে না। তো এখন এইখানেই হলো এই মূল সমস্যাটি, যে কারেন্সি আমরা ইউজ করি, এই কারেন্সি হলো পেপার কারেন্সি, বা এটিকে বলে ইকোনমিক্সের ভাষায় ফিয়েট কারেন্সি। এই ফিয়েট কারেন্সি ইট ইজ নট বেসড অন রিয়েল ভ্যালু, এর কোনো রিয়েল ভ্যালু নাই, এটি একটি কাগজ। এই কাগজের মূল্য কেন? কারণ গভর্নমেন্ট স্বীকৃতি দিয়েছে, এই জন্য মূল্য আছে। কিন্তু এখন আপনি চিন্তা করেন, যদি এরকমের একটি ঘটনা ঘটে, ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হয়ে গেল, পৃথিবীতে আমেরিকার আধিপত্য হারালো, আমেরিকার সুপার পাওয়ার থাকলো না, ডলারকে ব্যান্ড করে দেয়া হলো, অন্য কোনো রাষ্ট্র পৃথিবীতে সুপার পাওয়ার হলো, তখন যাদের কাছে এই ডলার আছে, এগুলি দিয়ে কি হবে? কোনো ভ্যালু আছে তখন? তখন ভ্যালুলেস হয়ে যাবে স্যার। ভ্যালুলেস হয়ে যাবে। তার মানে এইগুলি হলো সব এখন এই সুপার পাওয়ার, তাদের রাজত্ব, এই কারণে এগুলির ভ্যালু চলতেছে, বাট ইট হ্যাজ নো রিয়েল ভ্যালু। এই কারণে এটি খুবই ভালনারেবল ইকোনমি। এই ডলার বেসড ইকোনমির উপরে যেসব কান্ট্রি ডিপেন্ডেন্ট, তাদের ইকোনমিও ওইসব রাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্ট, তাদের পলিসিগুলিও ওইসব রাষ্ট্রের উপরে ডিপেন্ডেন্ট। এই জন্য যারা আবার একটু বুঝে, ওরা আমেরিকান পলিসি নিতে চায় না। এই জন্য আবার এই যে ইউরোপিয়ান ইউনিয়ন, ওরা দেখলো, ওরা কি করলো যে না, আমরা ডলার দিয়ে ট্রানজেকশন করবো না, আমরা ইউরো দিয়ে করবো। ওরা আবার ইউরোপিয়ান ইউনিয়ন ভুক্ত এই দেশগুলি আবার এরা ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে এরা ইউরো দিয়ে ট্রানজেকশন করে, মানে ওরা আমেরিকার উপরে ইকোনমিক ডিপেন্ডেন্সি কমাতে চায়। তো এটি তাদের একটি পলিসি। তো আর আমাদের দেশ সহ অন্যান্য ডেভেলপিং কান্ট্রিগুলি ম্যাক্সিমাম, এদের অবস্থা কি? এরা তো আমেরিকান ইকোনমিক সিস্টেমের উপরে ডিপেন্ডেন্ট, কারণ আমাদের কারেন্সি সবকিছু হলো এই ডলারের উপর ডিপেন্ডেন্ট। আমাদের দেশের ইকোনমিক পলিসি কি হবে সেটি ওয়ার্ল্ড ব্যাংক বলে দিচ্ছে, আমাদের বাজেট কি হবে সেটি তারা বলে দিচ্ছে,
আমাদের কারেন্সি কি হবে সেটি আইএমএফ বলে দিচ্ছে। আমাদের দেশের ইকোনমিক পলিসি গভর্নমেন্ট কি কি নিবে সেটি এডিবি বলে দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক বলে দিচ্ছে। তার মানে দে হ্যাভ ইনফ্লুয়েন্স অন আওয়ার ইকোনমি, অন আওয়ার কান্ট্রি। এবং এই যে ইনফ্লুয়েন্স, এটি কিন্তু আবার আমরা স্বাচ্ছন্দ্য চিত্তে মেনে নিচ্ছি, মানে আমরা ওয়েলকাম করছি, হ্যাঁ তোমাদের পলিসি ভালো, আমরা নিব, আমাদেরকে দাও, এবং সেই অনুযায়ী আমরা চলছি। এখন যেহেতু আমরা সেই অনুযায়ী চলছি, এখন কিন্তু হাত পা বাঁধা। এখন আপনি যদি বলেন আমি ডলার ট্রানজেকশন করবো না, এটি পারবেন না, ইট ইজ নট পসিবল। কারণ আপনাকে তো এর মধ্যেই, ডলারের মধ্যেই অলরেডি ট্রানজেকশন সিস্টেমটা ডেভেলপ করেছে। বাংলাদেশ ব্যাংকে যে গোল্ডগুলি ছিল একসময় তো ছিল, সেই গোল্ডগুলি আইএমএফ এর কাছে জমা দিয়ে তার এগেনস্টে ডলার নিয়ে আসা হয়েছে। এটি 71-72 সালের কথা। তো ওই সময় আপনার ইয়ে ছিল, গোল্ড ছিল, মানে পেপার কারেন্সির এগেনস্টে। তো এখন ওরা কনভিন্স করলো সকল দেশকে যে এই গোল্ড দিয়ে ট্রানজেকশন করা তো ডিফিকাল্ট ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে। তো এখন তোমরা সবাই গোল্ডগুলি জমা দিয়ে ডলার নাও, ডলার নিলে সবার কাছে ডলার থাকবে রিজার্ভ। তখন আমরা সবাই ইউএস এর কারেন্সি ডলার দিয়ে ট্রানজেকশন করি। এখন দেখেন সব দেশের ইন্টারন্যাশনাল ট্রানজেকশন কিভাবে হয়, মানে এক্সপোর্ট ইম্পোর্ট যেগুলো, এগুলি কিভাবে হয়? ডলারে, সব ডলারে রেটে হয়, ডলারে। ডলার রেটে হয়। হ্যাঁ, কেন হচ্ছে এই কোশ্চেন কেউ করেছে যে এগুলি কেন হয়? এটা কি এটা কেন হচ্ছে? এটা আগে কি এইভাবে ছিল? 100 বছর আগে কি ছিল? এই কোশ্চেন কেউ করে না, এগুলি কেউ খতিয়ে দেখে না, এগুলি কেউ জানতেও চায় না। সমস্যাগুলি হলো এখানে, যেগুলি কবে থেকে চালু হলো ডলার বেসড ট্রানজেকশন, এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেমটা এরকম কেন হচ্ছে? আমাদের টাকা দিয়ে কেন ট্রানজেকশন হচ্ছে না? ওদের ডলার দিয়ে আমরা কেন ট্রানজেকশন করি? তাহলে আমাদের টাকা নিতে ওদের সমস্যা কি? এগুলি নিয়ে কিন্তু কেউ কোশ্চেন করে না, জানতে চায় না, এগুলি নিয়ে ডিসকাশন এগুলি হয় না। আচ্ছা, যাই হোক, তো মূল আমরা যেটা বলতে চাচ্ছি, এই যে পেপার কারেন্সি, এই পেপার কারেন্সি বেসড অন অ্যানাদার পেপার, যার কারণে পেপারের কোনো ভ্যালু নাই, আমেরিকান ডলারের কোনো ভ্যালু নাই। ভ্যালু নাই বলতে রিয়েল ভ্যালু যেটা মিন করছে সেটা নেই। তো এই ভ্যালু না থাকার কারণে এই যে ইনফ্লেশন, এই বিষয়টি তৈরি হয়েছে। কেন? জিনিসপত্রের দাম বাড়ছে। এখন কারেন্সি যদি হয় মেটাল বেসড, তাহলে ওরও মূল্য বাড়ার কথা ছিল। মনে করেন একটা কয়েন, এটা যদি গোল্ড কয়েন হয়, তাহলে জিনিসপত্রের দাম বাড়লে কি হয়? গোল্ডের দামও তো বাড়ে, গোল্ডের দাম বাড়ে না? তাহলে জিনিসপত্রের দাম বেড়েছে, তার মানে আপনার কাছে যে কারেন্সিটা ছিল এটারও তো দাম বেড়েছে, তার মানে তো সমান সমান থাকলো। কিন্তু এখন কি হয়? এখন জিনিসপত্রের দাম বাড়ে, কিন্তু আপনার কারেন্সিটা তো কাগজ, এটার তো আর দাম বাড়ে না, যার কারণে আপনার ইনফ্লেশন হয়। এই যে 5%, 6%, গভর্নমেন্ট প্রতি বছর বাজেটে একটি ইনফ্লেশন এস্টিমেট করে 5.5, এরকম। প্র্যাকটিক্যালি যদি আরো দেখি 6, 7, 8%, অনেক বেশিও হয়। তার মানে ধরে নেওয়া হয় যে প্রতি বছর 5 থেকে 5.5 বা 5 থেকে 6% এরকমের একটি ইনফ্লেশন হবেই। মানে কি? মানে আজকের 100 টাকার মূল্য 1 বছর পরে 5 টাকা 6 টাকা হারাবেই, এটা কিন্তু ধরে নিচ্ছে। তো এটা তো এইভাবে তো যদি প্রতি বছর ইনফ্লেশন হয়, তাহলে একটা সময় যে তো গরুর গোস্তের কেজি 2000 টাকা হয়ে যাবে। হবে, হবেই তো। চালের দাম 200 টাকা হবে, এরকমই হবে। ইনফ্লেশন না আটকাতে পারলে এটা হবে স্যার। হ্যাঁ, কারণ ইনফ্লেশন যেহেতু আছে, এই পার্টিকুলার রেটে ইনফ্লেশন তো বাড়তে থাকবে। আরো 50 বছর পরে কি হবে? জিনিসপত্রের দাম আরো অনেক বেশি হবে। তো এটি হলো বিষয়। এখন এই ইনফ্লেশন কেন হয় সেটি তো আমরা সংক্ষেপে একটু বলার চেষ্টা করলাম। বিকজ অফ এই ফিয়েট কারেন্সি, যেটির ভ্যালু, রিয়েল ভ্যালু নাই। আর রিয়েল ভ্যালু থাকলে কি হতো? এই কারেন্সির যে ভ্যালু গোল্ড, এরও দাম বাড়তো। তাহলে জিনিসপত্রের দাম বেড়েছে, কিন্তু আপনার কারেন্সির তো মূল্য বেড়েছে, তখন আর ইনফ্লেশন হয় না, সমান সমান থাকে। মনে করেন চালের দাম বেড়েছে কত? 5%। এখন আপনার যে মনে করেন একটা কয়েন, এই কয়েনের মধ্যে গোল্ড ছিল, তাহলে গোল্ডের দাম বেড়েছে 5%, তাহলে আপনার কারেন্সির যে ভ্যালু এটাও বেড়েছে আর জিনিসপত্রের দামও বেড়েছে, তাহলে তো সমান সমান হয়ে গেল। জি স্যার।
এই কারণে এই মেটাল বেসড কারেন্সিতে ইনফ্লেশন হয় না। এবং এই যে যতদিন পৃথিবীতে মুসলমানদের এই গোল্ড বেসড বা এই যে সিলভার বেসড দিরহাম এবং দিনার এগুলি ছিল, মুসলমানদের শাসন তো পৃথিবীতে কতদিন ছিল? 1400 বছর প্রায়, তাই না? এই 1400 বছরে ইনফ্লেশন হয়েছে কত জানেন? 1400 বছরে 6% ইনফ্লেশন হয়েছে পার ইয়ার। 1400 কত পরে? বছরে 1400 বছরে 0 পয়েন্ট সামথিং, পার ইয়ার কত পরে বলেন? 0.4 এর কাছাকাছি মাত্র, 0.4 স্যার। তার মানে দ্যাট ক্যান নট বি ট্রেসড, দ্যাট ক্যান নট বি ট্রেসড আউট। যে ইনফ্লেশন, মেটাল কারেন্সির ইনফ্লেশন, এটি ট্রেস করা যায় না। 100 বছরেও আপনি ট্রেস করতে পারবেন না যে এখানে কোনো ইনফ্লেশন হয়েছে কিনা। কথা বুঝছেন? আর এইখানে হলো প্রতি বছরে ইনফ্লেশন হয় 6%, যার কারণে জিনিসপত্রের দাম আমরা দেখি এরকম বেড়ে যায়। তো এখন এই ইনফ্লেশন, এটি আপনার ইকোনমিক্স যারা পড়বেন আরো ডিটেইলস এ নিয়ে আরো ডিসকাশন আছে, ওইদিকে আমরা যাচ্ছি না। আমরা যে পয়েন্টটি আমাদের ফোকাস পয়েন্ট, যে বিকজ অফ ইনফ্লেশন মানি ইজ লুজিং ইটস পারচেজিং পাওয়ার, দ্যাট ইজ কল্ড টাইম ভ্যালু অফ মানি। তাহলে ইনফ্লেশন ইজ এ মেজর ফ্যাক্টর। ইনফ্লেশন একটি বড় ফ্যাক্টর, যেই ফ্যাক্টরের কারণে কি হচ্ছে, টাইম ভ্যালু অফ মানি থাকছে। তার মানে আজকের 100 টাকা আগামীকালের 100 টাকা সমান থাকছে না। এটা হলো একটি বড় কারণ। সো ওয়াই মানি হ্যাজ টাইম ভ্যালু? বিকজ অফ ইনফ্লেশন। এটি একটি আমরা আইডেন্টিফাই করলাম। সেকেন্ডলি, ইফ ইউ টক অ্যাবাউট অন্যান্য কারণ যদি আমরা বলি, সেক্ষেত্রে আমাদের বলতে হবে প্রেফারেন্স অফ টাইম। টাইম প্রেফারেন্স মানে আমরা সবসময় প্রেজেন্ট টাইমকেই প্রেফার করি। বর্তমান, কারেন্ট কনজাম্পশন, বর্তমান কি আমরা প্রেফার করি। ফিউচারের ক্ষেত্রে যে আপনি যদি এখন চিন্তা করেন ইনভেস্ট করেছেন, আপনি সেখান থেকে 1 লাখ টাকা ইনভেস্ট করে আপনাকে বললো রিটার্ন কি আজকে নেবেন না 1 সপ্তাহ পরে নেবেন, অবশ্যই আমরা বলবো যে আজকেই নেব, বিকজ উই প্রেফার কারেন্ট টাইম। মানে কেন? কারণ ফিউচার ইজ আনসার্টেন, উই ডোন্ট নো হোয়াট উইল বি ইন ফিউচার। আপনাকে বললো আজকে নেবেন না 1 মাস পরে নেবেন রিটার্ন, আপনি তো অবশ্যই বলবেন আজকে নেব, কারণ 1 মাস পরে কি হয় আমি নিজে বাঁচি কিনা সেটাও জানি না, করোনা পরিস্থিতি বাড়ে কিনা সেটাও জানি না, মৃত্যুর হার বাড়ে কিনা সেটাও জানি না, বিজনেস বন্ধ হয়ে যায় কিনা সেটাও জানি না। তার মানে দেয়ার আর ভ্যারাইটিজ অফ আনসার্টেনটিস। এই কারণে আমরা কারেন্ট টাইমের কনজাম্পশন বলি, রিটার্ন বলি, এগুলিকে আমরা প্রেফার করি। এটি হলো আরেকটি কারণ, যে কারণে প্রেজেন্ট টাইমের ভ্যালু ইজ মোর দেন ভ্যালু ইন ফিউচার। হলো আরেকটি কারণ, প্রেফারেন্স অফ টাইম। And thirdly, if we talk about, that is the risk. Risk, আমরা জানি যে future is uncertain and uncertainty concerned with the risk. মানে যেহেতু ফিউচারে রিস্ক রয়েছে, আমরা যদি এখন কোনো খরচ করি, এখন কোনো ইনভেস্ট করি, তার মানে উই আর টেকিং দ্য রিস্ক। যেহেতু আমি রিস্ক নিচ্ছি, উই আর এক্সপেক্টিং মোর। আমরা ইনভেস্ট করে কেন বেশি রিটার্ন এক্সপেক্ট করি? কারণ আমি রিস্ক নিচ্ছি। 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, 1 বছর রিস্ক নিলাম, এই যে রিস্ক নিলাম এর জন্য উই আর এক্সপেক্টিং সাম বেনিফিট। সো দ্যাট ইজ দ্য রিস্ক। মানে যেহেতু আমরা রিস্ক নিই, আমরা এখানে কিছু রিটার্নও এক্সপেক্ট করি। সো বিকজ অফ দ্যাট দেয়ার ইজ টাইম ভ্যালু অফ মানি। তার মানে আজকের 1 লাখ টাকা ইনভেস্টমেন্ট 1 বছর পরে তো বেশি এক্সপেক্ট করবো, বিকজ উই আর টেকিং রিস্ক। তার মানে যদি আমরা 1000 টাকা পাই 1 লক্ষ টাকায়, তার মানে এই 1 লক্ষ টাকা ইকুয়াল টু 1 লক্ষ 1000। তার মানে এই ভ্যালু চেঞ্জ হলো, দ্যাট ইজ দ্য টাইম ভ্যালু অফ মানি। ইউ গট দি পয়েন্ট? জি স্যার, 3টা পয়েন্ট পেলাম। জি, তাহলে আমরা এই যে আইডেন্টিফাই করলাম হোয়াই মানি হ্যাজ টাইম ভ্যালু। সো দেয়ার আর ডিফারেন্ট ফ্যাক্টর, আমরা বললাম কজেস। একটি বললাম ইনফ্লেশন, আর একটি বললাম প্রেফারেন্স অফ টাইম, উই কনসার্ন অ্যাবাউট দ্য কারেন্ট কনজাম্পশন, কারেন্ট কনজাম্পশন। and thirdly
risk. risk. We are taking the risk, so we are expecting more in future. So because of this, there is time value of money. এই কারণে আমরা সহজেই বলতে পারি যে মানির টাইম ভ্যালু রয়েছে, সময়ের সাথে সাথে এটি চেঞ্জ হচ্ছে। এখন এই ভ্যালুকে আমরা কয়ভাবে ভাগ করতে পারি বা কিভাবে আইডেন্টিফাই করতে পারি সেটি দেখব। তো আমরা যদি if we talk about the current value of money, বর্তমান টাইমে মানির ভ্যালু, সেটিকে আমরা বলি প্রেজেন্ট ভ্যালু, পিভি, প্রেজেন্ট ভ্যালু। I mean, if we talk about the value of money at present time, that is the present Present value. value. And if we talk about the value of money in future, future bolte it may be the next day, it may be after 1 month, after 1 year. So that is the future value. মানে আজকের ভ্যালু হলো প্রেজেন্ট ভ্যালু, আগামী কালেরটা হলো বা এক বছর পরেরটা হলো ফিউচার ভ্যালু। FV. এখন আমরা এটা প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু এগুলি যেহেতু আমাদের ক্যালকুলেট করার নিয়ম আছে, এগুলি আমাদের জানতে হবে যে কিভাবে বের করতে পারি, কিভাবে হিসাব নিকাশ করতে পারি। কারণ আপনি ব্যাংকে টাকা রাখলেন, শুরুতে আমরা যে এক্সাম্পলটা দিয়েছিলাম, হয়তো 5 লাখ টাকা ফিক্সড ডিপোজিট করলেন আজকে, ব্যাংক বললো আপনাকে 5 বছর পরে বেশি দেয়া হবে। তাহলে 5 বছর পরে আপনাকে কত বেশি দিবে? তাহলে এখানে ব্যাংক কিন্তু ইনফ্লেশন ক্যালকুলেট করবে, আর যদি আপনাকে কোনো প্রফিট দেয়, ইন্টারেস্ট দেয়, সেটিও সে কনসিডার করবে। তো আপনার 5 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট, মানে আজকের 5 লক্ষ টাকা 1 বছর পরে 5 লক্ষ থাকবে না, কমে যাবে। সেটি কত পার্সেন্ট কমবে? যত পার্সেন্ট ইনফ্লেশন রয়েছে, ধরলাম 5% ইনফ্লেশন। আচ্ছা, আর ব্যাংক যদি আপনাকে 1-2% প্রফিট দেয়, তাহলে 1% দিলে আপনাকে দিবে 6%, তাই তো? জি। তাহলে 6% দিলে আপনি মূলত পাচ্ছেন 1%, কারণ 5% তো আপনার ইনফ্লেশনে লস হয়েছে। ডিপিএস এর এই একটা ইন্টারেস্টিং বিষয় স্যার, কারণ ডিপিএস, এফডিআর। আপনি যদি টাকা রেখে ব্যাংক আপনাকে যদি 4 থেকে 5% দেয়, তার মানে ইউ আর নট গেটিং এনিথিং, নো, ইউ আর ইয়েস স্যার, লুজিং ইয়েস স্যার, সামথিং, রাইট, ইউ আর রাইট লুজিং স্যার। সামথিং। মানে যে ফাইন্যান্স বুঝবে না, টাইম ভ্যালু বুঝবে না, সে মনে করবে আচ্ছা আমি তো টাকা রেখেছি, ব্যাংক 4% দিয়েছে, আরে 4% দেওয়াতে তো তোমার 2% লস, 1% লস। কারণ কি? কারণ কারণ আপনার ইনফ্লেশন যদি 5% হয়, তাহলে তো আপনার এই টাকার ভ্যালু 5% কমবে এমনিতেই। হ্যাঁ, যে তাহলে টাকা আপনার সেটাকেই আপনার যদি ব্যাংক 5% দেয়, তাহলে তো সমান সমান হলো, মানে নো লস নো গেইন। আর এর চেয়ে যদি বেশি দেয়, 6% দিলে 1% থাকলো আপনার। এটি হলো বিষয়। এখন ব্যাংক আপনাকে দিল 6%, তাহলে আজকে আপনি 5 লক্ষ টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলেন, 5 বছর পরে ব্যাংক তাহলে আপনাকে কত দিবে? মানে 5 লক্ষ টাকা এখন হলো, এটাকে আমরা বলবো প্রেজেন্ট ভ্যালু। 5 বছর পরে যেটা দিবে সেটি হলো ফিউচার ভ্যালু। এখন এটি আমরা কিভাবে বের করব? সেটি হলো আমাদের এই প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালুর ফর্মুলা দিয়ে জানতে পারবো। যাদের সামনে বই আছে দেখেন যে ফিউচার ভ্যালুর ফর্মুলা আছে, ফিউচার ভ্যালু ইকুয়াল টু এফ ভি ইকুয়াল টু পিভি অন প্লাস আই টু দি পাওয়ার এন। এটি হলো ফর্মুলা। আচ্ছা, এখানে এফ ভি মানে হলো ফিউচার ভ্যালু, আর পি ভি মানে হলো প্রেজেন্ট ভ্যালু। অন ফর্মুলা, আই হলো রেট অফ ইন্টারেস্ট, ব্যাংক কত দিচ্ছে আগে যেটা বললাম সেটা হলো ইন্টারেস্ট রেট, আর এন হলো নাম্বার অফ টাইম বা পিরিয়ড, কত বছর। আচ্ছা, এখন ওই এক্সাম্পলটাই ধরি। সো ইউ ডিপোজিট, তো 5 লাখ টাকা ধরলাম, 5 লাখ টাকা নাও in a fixed deposit account.
The bank provides, ব্যাংক কত দিচ্ছে ফিক্সড ডিপোজিটের রেট কেউ জানলে বলেন তো? তো এবারে 5ই ধরেন এখন স্যার, 9% না স্যার? 9%। 4-5 এরকমই চলতেছে ডিপোজিটের রেট, 9% ইনভেস্টমেন্টের রেট। 5% বললাম। The bank provides 5% interest on the amount deposited. What will be the future value of your deposit after 5 years? আচ্ছা, তাহলে 5 years পরে এই যে আপনি 5 লাখ টাকা আজকে ডিপোজিট করলেন, এটা ব্যাংক আপনাকে কত দিবে, এটা হলো কোশ্চেন। আচ্ছা, এখানে দেখেন এই যে 5 ইয়ার্স, এটাকে আমরা কি বলছি, পাশে লিখে রাখলাম এন বলছি এটাকে। আর যে এখানে 5% দিচ্ছে, এটাকে কি বলছি, আই বলছি। 5 লাখ টাকাকে এটা নাও, নাও মানে কি, এটা পিভি। 5 বছর পরে কত হবে, ফিউচার ভ্যালু, এটা তো বলাই আছে ভি। কোশ্চেনটা বুঝছেন? সবাই কি বুঝছেন কোশ্চেনটা? জি স্যার। আচ্ছা, তাহলে ফর্মুলা উপরে লেখা আছে, জাস্ট বসিয়ে দেন আর ক্যালকুলেট করেন, পেয়ে যাবেন। এফ ভি ইকুয়াল টু আমরা বের করব প্রেজেন্ট ভ্যালু কত, 5 লাখ। আচ্ছা, লিখেন 6.38 স্যার। 5 লাখ টাকা লিখলাম, অন প্লাস 0.05 আর হলো 5, পাওয়ার দিবেন 5, করলে কত হয়? করেছেন কেউ? 6.38 হবে, হ্যাঁ। কত আসে? 6.38। 6.38 কোনটা রেজাল্ট বলছেন? এটা তো 5 লাখ টাকার বেশি আসবে, সেটা বলবেন। আচ্ছা, 6,38,140। 5 লাখের সাথে আপনি ইয়া করবেন 1.05, এর উপরে পাওয়ার দেন 5। ক্যালকুলেটর আছে সামনে? জি স্যার। আছে আছে। 1.05 এর উপরে পাওয়ার দেন 5, কত হয়? 1.27628। আরেকজন বলেন। 1 plus 1.05 to the power 5। স্যার 1.27628। আমি কিন্তু করি নাই, আপনার কথা লিখে দিলাম। ভুল বললে কিন্তু আবার ভুল হবে। আরেকজন বলেন, এটা আসছে কিনা? টোটাল আসবে স্যার 6,38,140। 6,38,140। আচ্ছা, তাহলে ব্যাংক আপনাকে 5 লাখ টাকা ডিপোজিট করলে 5 বছর পরে আপনাকে দিচ্ছে 6,38,140 বিডিটি। আচ্ছা, তাহলে কত ইন্টারেস্ট হিসেবে পাচ্ছেন, কত? 1,38,140, তাই না? জি স্যার। জমাই তো করেছেন 5 লাখ, তাহলে 1,38,140 টাকা হলো ইন্টারেস্ট। আর রিয়েল ইনকাম কত? রিয়েল ইনকাম হলো ডিপেন্ড করবে ইনফ্লেশন কত। ইনফ্লেশন যদি 5% হয়, তাহলে তো 1 টাকাও ইনকাম নাই। 5.5 যদি হয়, তাহলে তো আরো লস। ইনফ্লেশন যদি 5% এর নিচে হয়, তাহলে হয়তো স্লাইটলি ইউ আর গেটিং সামথিং। কথা বুঝছেন সবাই? হিসাবটা বুঝেন নাই কে বলেন? স্যার আমি বুঝি নাই। আচ্ছা, এখানে আমরা দুইটা বিষয়, একটি বললাম 5 লাখ টাকা এখন আপনি অ্যাকাউন্টে জমা দিলেন,
এটা হলো প্রেজেন্ট ভ্যালু 5 লাখ, এখানে আমরা যেটা লিখেছি এখন জমা দিয়েছেন, এখন জমা দিয়েছেন মানে প্রেজেন্ট ভ্যালু। জি স্যার। এখন ব্যাংক আপনাকে 5 বছর পরে এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে আপনার কত টাকা জমা হবে, কত টাকা আপনি ব্যাংক থেকে পাবেন, সেটি হলো কোশ্চেন। স্যার সাথে আমি সাথে আমি যেখান থেকে বুঝিনি সেটা হলো স্যার, দেখেন 5 লক্ষর সাথে আছে ব্র্যাকেটে 1.05, তাই না? হুম, এরপরে আছে 5। আমি যদি স্যার 1.05 টা যোগ করার পরে সাথে 5 রে ইনটু দিয়া যদি গুণ করি, না 5টা তো পাওয়ার, 5 টা কি এটা? এটা হলো পাওয়ার মানে উপরের দিকে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে। পাওয়ার, পাওয়ার 5। ও এখানে আমার সমস্যা আছে। ও 5 ইয়ার্স না, যত বছর। এখন প্রেজেন্ট ভ্যালু বের করতে চাইলে এটা কিভাবে বের করবো? যে তাহলে সায়েন্টিফিক ক্যালকুলেটর তারা ইউজ করতে পারি না, তাই না? পাওয়ার ইউজ করতে হবে, তাই না স্যার? জি, ক্যালকুলেটরে এরকম একটা সাইন আছে অথবা এক্স ওয়াই আছে অথবা এরকম একটা সাইন আছে, ওইটা দিয়ে তারপরে 5 দিবেন। দেখি স্যার 1.05 পাওয়ার হলো 5। জি, আচ্ছা এবার ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা এবারে আসি আমরা প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু এই ফর্মুলাটাই যদি আমরা পিভি কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি, চেঞ্জ করে লিখলে কি হবে? ফিউচার ভ্যালু ডিভাইডেড বাই 1 প্লাস i টু দি পাওয়ার, এটা হলো পাওয়ার n, এই চিহ্নটা দিয়ে দিলাম পাওয়ার n। এটা কিন্তু এর সাথে গুণ না, এটা হলো পাওয়ার। জি, তাহলে এই ফর্মুলা যদি আমরা বসাই প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। এটা আরেকটা एग्जांपल দেখি আমরা। আপনি ব্যাংকে গেলেন, ব্যাংক বলল আপনি একটা ডিপিএস করেন, একটা অ্যাকাউন্ট খুলেন, হজে যাবেন, 5 বছর পর হজ করবেন। আপনাকে তখন আমরা কত টাকা দিব? আচ্ছা 5 লাখ টাকা দিব ব্যাংক বলল। ওইটাই লিখি আমরা, ব্যাংক অফার ইউ 5 লাখ টাকা আফটার, আচ্ছা এখানে 6 ইয়ার ধরলাম, 6 ইয়ার, আগেরটা 5 ইয়ার করছি, আফটার 6 ইয়ার্স ব্যাংক আপনাকে কি অফার দিল? 6 বছর পরে আপনাকে কত দিবে? 5 লাখ টাকা। 5 লাখ টাকা দিবে। আচ্ছা, ব্যাংক ক্যালকুলেট 5% interest rate on deposit account. How much money do you need to deposit now? এখন আপনাকে কত টাকা জমা দিতে হবে, এটা হলো কোশ্চেন। ব্যাংক আপনাকে 6 বছর পর 5 লাখ টাকা অফার করলো, 5 লাখ টাকা দিবে, আপনাকে বললো একটা অ্যাকাউন্ট খুলে রাখেন, ওই সময় আপনাকে 5 লাখ টাকা দিবে। এখন কোশ্চেন হলো তাহলে এখন কত টাকা আপনি দিবেন, সেই অ্যামাউন্টটা কত? ব্যাংকে কত টাকা জমা করলে এখন ব্যাংক আপনাকে 6 বছর পরে গিয়ে 5 লাখ টাকা দিবে, ওই টাকা দিয়ে মনে করেন আপনি হজ করবেন বা যাই করেন। তাহলে এটা আমরা হাউ মাচ মানি ডু ইউ নিড টু ডিপোজিট নাও, তাহলে কোশ্চেন করেছি এখন কত টাকা জমা দিবেন, তার মানে প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। পিভি ইকুয়াল টু ওই ফর্মুলায় অ্যাপ্লাই করেন, এখানে এফভি ডিভাইডেড বাই 1 প্লাস আই টু দি পাওয়ার n, এখানে এফভি মানে ফিউচার ভ্যালু, মানে 5 বছর 6 বছর পরে কত দিবে? 5 লাখ। আচ্ছা তাহলে 5 লাখ লিখেন, ডিভাইডেড বাই 1 প্লাস আই, 1 প্লাস আই কত?
5%, হুম, 0.05, পাওয়ার কত? 6, পাওয়ার 6 স্যার। 6 বছর। আর 6 তিন বছর লাখ পর 6। 73,109 টাকা আসবে। আচ্ছা, তাহলে এখন এটা ক্যালকুলেট করে বলেন রেজাল্ট কত আসে? কত আসলো? স্যার আমার আসছে 3,73,109 টাকা। 3,73,109। যদি কারেক্ট থাকে তাহলে তো কারেক্ট। আরেকজন করে বলেন ঠিক আছে কিনা। তাহলে আপনি এখন জমা দিবেন 3,73,000, 6 বছর 5 বছর পরে আপনাকে দিবে 5 লাখ। কথা বুঝছেন? 1.40 আরেকজন করে বলেন রেজাল্ট ঠিক আছে কিনা। জি স্যার, বলতেছি 1 মিনিট। গুণ 1.05 2 3 4 5 6 3,55,000 না হয় আমার। মনিরুল ভাই পাওয়ারটা বলবেন, পাওয়ার কত হইছে? জি আমি তো আসলে এটা করতে পারতেছি না, আমার ক্যালকুলেটরটা ওই সাপোর্টটা নাই আরে আমার পাওয়ারের। ক্যালকুলেটর তো এখনো আইনি, কেন মোবাইল আপনার দিয়ে তো আর পাওয়ার স্মার্টফোনে আছে তো, স্মার্টফোনে সায়েন্টিফিক অপশনে যান। স্যার গিয়েছি, ওখানে এটা নেই, পাওয়ারটা নেই এখানে। মনির সাহেব, জি স্যার। ওই স্মার্টফোনেও তো আছে, সায়েন্টিফিক অপশনে গিয়ে আমার করতে পারবেন। স্মার্টফোন অ্যান্ড্রয়েড ফোন যেটা নিছি আমার কাছে ওই তো ওটাতে নেই, ওটাতে এখানে দেখলাম আসতেছে না। ওখানে আছে, আপনি ওই যে দেখেন সায়েন্টিফিক অপশনে যেতে হবে, একটা সায়েন্টিফিক অপশন আছে। আচ্ছা দেখি। সকল ফোনেই আছে। স্যার 3,73,108 টাকা। তাহলে তো এটা ঠিক আছে। প্রথমে কে বের করছিলেন এটা? স্যার 3 আমি লক্ষ। হুম, ওইখানে আসছে স্যার হচ্ছে 1.34,009 হয়েছিল। তারপর ওটাকে ওই যে 5 লাখ দিয়ে ভাগ দিলে আসে আর কি 3,73,109 টাকা। জি। তাহলে দুইজন যেহেতু এটা ওকে বললেন, তাহলে রেজাল্ট ঠিক আছে এটাই। এখন এটা বুঝেন নাই কে, করতে পারেন নাই কে, বলেন। তার আমি করছি কিন্তু আমারটা একটু অন্যদের সাথে অন্যরকম আসে। আমারটা আছে 355, মানে 3,55,340। আপনি আরেক লাইন বেশি করেন এখানে, হ্যাঁ, এখানে আরেক লাইন করেন। ওই যে ওই ব্র্যাকেটের মধ্যে যেটা আছে ওইটা আলাদা বের করেন। আমি আলাদা বের 5 লাখ ডিভাইডেড বাই 1.05 এর পাওয়ার দিবেন 6, এটা করলে ফ্যাক্টরটা কত আসে সেটা আগে বের করেন। 1.34,009 আসে। 1.34,009 009 এইটা হ্যাঁ, আসছে কিনা দেখেন। স্যার 1.34,009,56 এরকম। হ্যাঁ, এটা আসছে কিনা দেখেন। এটা আমার আসলে 1.40 আসছে, 1.40710000। ধরো এটা আসলে ওই 5 লাখকে ডিভাইড করবেন এটা দিয়ে, তাইলে রেজাল্ট মিলে যাবে। হ্যাঁ, ওইটা বুঝছি স্যার, রেজাল্টটা আর হয়তো করতে পারে। এটা আমি আরেকবার বসায় দেখি। জি স্যার, আমার এটাই আসছে 3,73,109। জি, এটাই হবে, ঠিক আছে। তাহলে আমরা ব্যাংকের হিসাব নিকাশ, স্যার অ্যাকাউন্টস কত দিচ্ছে এগুলি নিজেরাই বের করতে পারবো। স্যার একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো দশমিকের পরে কয়টা সংখ্যা আমরা নিব? রেজাল্টের ক্ষেত্রে ফাইনাল রেজাল্টে 2 ডিজিট নেবেন। দিছে? আর এইগুলি যখন বের করবেন, জি স্যার। এই যে 1.05 এর পাওয়ার দিবেন 6, এখানে এখানে যখন ক্যালকুলেটরে বের করবেন, ক্যালকুলেটরে যা আছে পুরো ফিগারটাই নেবেন। স্যার। আর লেখার সময় অন্তত 4টা 5টা লিখবেন। এই যে 1.34,009 5টা লিখেছি, যদি লিখে করেন তাহলে অন্তত 4টা 5টা লিখবেন। আর ফাইনাল রেজাল্টে মানে 3,73,000 এখানে গিয়ে লাস্টে 2 ডিজিট লিখবেন, পয়েন্টের পরে 2 ডিজিট। পয়েন্ট কত ছিল? পয়েন্ট হলো স্যার 1.3400 1.34 1.07, সরি 6982। 109 এর পরে পয়েন্ট কত ছিল? 6982।
6984 তার মানে 70 বুঝছেন? জি স্যার, এই 7 হয় কখন স্যার? ওই যে 5 এর উপরে গেলে? হ্যাঁ ওই যে 69 9 এর পরে আবার তো আপনার 8 তাহলে 9 হয়ে গেল 10 তার মানে এটা হয়ে গেল 7। মেসেজ দেওয়া শুরু করছে আর কোনো সঙ্গে ছিল না। ফাইনাল রেজাল্টে 2 ডিজিট। আর ভিতরে ফ্যাক্টর গুলি করার সময় ক্যালকুলেটরে যা আছে পুরোটাই কাউন্ট করবেন, আর খাতায় লিখতে নাম কি হলে খুঁজে 4টা বের 5টা করতে হবে? লিখবেন। ওকে, জি স্যার। তো এখন আমরা সহজেই কিন্তু প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু এই বিষয়গুলি বের করতে পারবো। বুঝেন না এরকম কেউ আছেন? স্যার বুঝছি স্যার। ওকে, সবারই বোঝার কথা, না বুঝলে বলেন, আমরা হয়তো আবার বলবো। স্যার কত নম্বর পেজে এটা ডিসকাস করা হচ্ছে? এখন দুইটা থিওরিটিক্যাল বিষয় নিয়ে আলাপ করব, দুইটা ডেফিনিশন বা দুইটা পয়েন্ট, তারপরে আমরা হয়তো আজকে শেষের দিকে চলে আসব। দুইটি বিষয় হলো, একটি হলো কম্পাউন্ডিং আর একটি হলো ডিসকাউন্টিং। এই দুইটি বিষয় কি এটি সম্পর্কে একটু আমরা ধারণা দিব। কম্পাউন্ডিং ইজ দ্য প্রসেস অফ ক্যালকুলেটিং ফিউচার ভ্যালু। এটা মনে রাখবেন, যাদের বই আছে বইয়ের 129 পেজে আছে দেখেন। স্যার আমাদের তো বই নাই, সেক্ষেত্রে কি স্যার শীট দেওয়া যাবে? এটা তো আসলে শীট নেই, বই থেকেই আমরা ফলো করছি। তো বইটা কালেক্ট করে নেবেন। আর যাদের বই আছে তারা যদি আপনাকে ওখানে ছবি তুলে শেয়ার করে, যাদের বই আছে তারা যদি আপনার ওই পেজের ছবি তুলে দেয় আপনি হয়তো পেতে পারেন, না হলে তো বই কালেক্ট করবেন। স্যার কোন নাম্বার বিষয় প্লিজ স্যার? 129। ওকে স্যার। স্যার আরেকটা বিষয় ছিল, বলবো? জি জি স্যার আমাদের যে মনে হয় তো মিড টার্মের জন্য আরেকটা ক্লাস মনে হয় পাবো আমরা, তাই না? স্যার আমাদের যে অ্যাসাইনমেন্ট বা এরকম টাইপের কি কিছু দিবেন স্যার? মানে সেটা যদি দেওয়া যায় তাহলে একটু আগে আগে দিলে স্যার আমরা করে নিতাম। মানে লাস্ট মোমেন্টে সবাই দিয়ে দেয়, তো তখন দেখা যাচ্ছে স্যার একটু ইয়ে হয়ে যায়, টাফ হয়ে যায় করাটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা অ্যাসাইনমেন্টটা আজকে দিয়ে দিব। জি স্যার। আর আগামী ক্লাসে তো আমাদের লাস্ট ক্লাস যদি হয় টোটাল সিলেবাস রিভিউ, কোশ্চেন প্যাটার্ন, পরীক্ষায় কি কি আমরা কোশ্চেন আসতে পারে ওগুলি নিয়ে আলাপ করব। ঠিক আছে? ঠিক আছে স্যার, একটু শর্ট করে দিলে আমাদের জন্য সুবিধা। আমি জি। যেমন ফাইন্যান্সের না। হ্যাঁ হ্যাঁ স্যার আমার তো আসছে 3,73,131.82। এত ডিফারেন্স তো হবে না, যেখানে 9 হয়েছে ওটা 8 হতে পারে বা 10 হতে পারে, এত না বেশি তো ওই হবে না। 9 হয়েছে স্যার, 5 লাখ রে ওটা দিয়ে ডিভাইডেড করলে এটা আসলো। স্যার আমার হলো 3,73,107.87। আপনি ক্যালকুলেটরের পুরো ফিগার নিয়েছেন? জি আচ্ছা, স্যার ক্যালকুলেটরের পুরো ওখানে তো ফিগার, না পুরো ফিগার এখানে যদি স্যার আপনি যেমন নিয়ে আমরা ক্যালকুলেট করেন সেক্ষেত্রে হয়তো 1 ডিফারেন্স হতে পারে, ওটা ওয়ানই সমস্যা হচ্ছে নেই। স্যার। ওই 107ই হবে। হ্যাঁ হ্যাঁ সেটা, ওইটা সমস্যা নাই, ওই যে ওটা তো ম্যাক্সিমাম 1 ডিফারেন্স হবে, ওইটা কোনো সমস্যা নেই। না আমরা যেরকম স্যার 1 পয়েন্টের পর 5টা সংখ্যা নিলাম 34009। হ্যাঁ এটাকে যে 5 লাখকে এটা দিয়ে ডিভাইডেড দিলে 3,09,000 আসে। আপনি 34009 এর পরে আরো ছিল না ক্যালকুলেটরে? জি স্যার আরো ছিল। ওই সবগুলি নিয়েই আপনি ক্যালকুলেট করে রেজাল্ট যেটা আসে সেটা লিখবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। স্যার ওইটা দিলে হয় 107 হয়। ওইটা দিলে কত হয়? 107 হয়, মানে 107 হলে 107 হবে। হ্যাঁ ওইটাই ঠিক আছে। 107 পয়েন্ট কত হয়? 107 এর পরে কত হয়? 69 এর পর অনেক কিছু আছে স্যার, ওটা 70 দিলে ওটা হয়ে যাবে। আচ্ছা তাহলে তো 107 হয় স্যার, 70 ঠিক আছে। 87 হয়। হ্যাঁ তাহলে তো 70 ঠিক আছে। আচ্ছা তাহলে এটাই লিখেন। তো এটা মানে 34009 দিয়ে এক যদি ডিফারেন্স হয় এটা কোনো মিস্টেক না, এটা ওকে।
মিস্টেক হবে আপনার 107 না হয় যদি আপনি বলেন 150, সেটা মিস্টেক। বুঝছেন? স্যার যেটা বলছিলেন সেটা কি ক্যাশ ফ্লো টাইমলাইন? না, ক্যাশ ফ্লো টাইমলাইন ওই পেজে আছে, ওর নিচের দিকে দেখেন। ফিউচার ভ্যালু, নিচের দিকে দেখেন, রাইট হ্যান্ড সাইডে সাইড নোট আছে। জি স্যার। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, কম্পাউন্ডিং। Compounding. So now we're যার talking কাছে about বই the আছে compounding. একটা ছবি তুলে দিয়ে দিন ইয়েতে গ্রুপে। Compounding is the process of calculating future value of series of cash flow or a particular cash flow. তো আমরা যখন ফিউচার ভ্যালু বের করব তখন কোন সিঙ্গেল অ্যামাউন্ট হোক, কোন সিরিজ অফ ক্যাশ ফ্লো হোক, এটা ফিউচার ভ্যালু বের করলে সেটাকে আমরা এই প্রসেসটাকে কম্পাউন্ডিং বলছি। বুঝছেন? এই যে ফিউচার ভ্যালু আমরা বের করছি এই যে ফর্মুলা দিয়ে, এই প্রসেসটাকে আমরা বলছি কম্পাউন্ডিং। আর প্রেজেন্ট ভ্যালু যে ফর্মুলা দিয়ে বের করলাম এই প্রসেসটাকে বলে ডিসকাউন্টিং। এই দুইটা বিষয় মনে রাখবেন। ওকে, কম্পাউন্ডিং এবং ডিসকাউন্টিং কি বুঝছেন? তা কম্পাউন্ডিং বলতে স্যার প্রসেস অফ যেটা বের করে cash flow, calculating cash flow in future, মানে ফিউচার ভ্যালু বের করার যে প্রক্রিয়া, এখানে আপনাদের বইয়ের সাইড নোটে শর্ট করে লেখা আছে, দেখেন, the process of determining the value of a cash flow or series of cash flow at some time in future, এটা হলো কম্পাউন্ডিং। আর ডিসকাউন্টিং হলো প্রেজেন্ট ভ্যালু বের করার প্রসেস, ক্যালকুলেটিং প্রসেস অফ ক্যালকুলেটিং প্রেজেন্ট ভ্যালু, এটি হলো ডিসকাউন্টিং। সহজ কথা এই দুইটা মনে রাখবেন। প্রসেস অফ ক্যালকুলেটিং ফিউচার ভ্যালু অফ ক্যাশ ফ্লো, that is called compounding, and process of calculating present value of cash flow, that is called discounting. এই দুইটা মনে রাখলেই হবে যে ডিসকাউন্টিং কাকে বলে এবং কম্পাউন্ডিং কাকে বলে। ওকে, বুঝছেন? জি 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 স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে এখানে টপিক শেষ করলাম। এবারে ওই যে যেটি আলাপ করার কথা সেটি নিয়ে কথা বলবো আমরা, অ্যাসাইনমেন্ট, তাই না? জি স্যার।